আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শোডাউন হামাসের। গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ, মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট, দিলেন বর্জ্য ধর্মীয় নেতার একটি ফতোয়া। ট্রাম্পের গাজা খালির প্রস্তাব পুরোপুরি খারিজ করলেন জার্মানি চ্যান্সেলর। ফাঁকা হুমকি নয়, সত্যি কানাডা দখল করবেন ট্রাম্প, জাস্টিন ট্রুডো। ইসরায়েলকে $7 বিলিয়ন বোমা ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। পাকিস্তানের সেনা প্রধানকে আবারও খোলা চিঠি লিখলেন ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শোডাউন করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আজ শনিবার আরো 3 ইসরায়েলিকে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাচ্ছে 183 নিরীহ ফিলিস্তিনি। আজ মুক্তি পাওয়া 3 ইসরায়েলি হলেন ওহাদ বেন আমি, হলি শরাবি এবং ওর লেভি। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলি জিম্মিদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটি একটি গাড়ি বহরে করে গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহতে বন্দি বিনিময় সম্পন্ন হয়। ওই জায়গায় বহু ভারী অস্ত্রসজ্জিত ফিলিস্তিনি যোদ্ধা এবং নিয়ন্ত্রিত সংখ্যক বেসামরিক দর্শনার্থী উপস্থিত হয়। এছাড়া গত 4 বারের মতো এবারও মঞ্চ প্রস্তুত করেছিল হামাস। মঞ্চে ছিল একটি মুষ্টিবদ্ধ হাতের চিহ্ন, সেখানে ফিলিস্তিনি পতাকা আঁকা এবং নিচে হিব্রু ভাষায় লেখা হয়েছে সম্পূর্ণ বিজয়। এই লেখাটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবির উপর রয়েছে। নেতানিয়াহু দাবি করেছিলেন ইসরায়েল সম্পূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ শেষ করবে না। মঞ্চের পাশে ছিল সাদা পিকআপ ট্রাক, যার পেছনে মেশিন গান বসানো এবং মুখোশধারী ও সশস্ত্র হামাস যোদ্ধারা সাইটটি ঘিরে রেখেছিল। হামাস যোদ্ধাদের উপস্থিতি ছাড়াও ফিলিস্তিনি দর্শনার্থীদের ভিড় দেখা গেছে সেখানে। ইসরায়েল ও মধ্যস্থতাকারীরা এর আগে হামাসকে সতর্ক করেছিল যেন 10 দিন আগে আরবেইদ, ইয়েহুদ ও গাদি মেসেজের মুক্তির সময় দেখা বিশৃঙ্খল দৃশ্যের পুনরাবৃত্তি না ঘটে। আইডিএফ জানিয়েছিল গাজার ভেতর থেকে মুক্তি পাওয়া 3 ইসরায়েলি বন্দীকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, যা যাচাই করা সহজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি করতে চান বলার একদিন পর এই কথা বলেছেন পেজেশকিয়ান। এছাড়া তিনি পারমাণবিক বোমা তৈরি নিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার একটি ফতোয়া তুলে ধরেন। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। রাষ্ট্রীয় টিভিতে পেজেশকিয়ানের ভাষণ প্রচার করা হয়। এর বরাতে মিডল ইস্ট মনিটর সংবাদ প্রকাশ করেছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধটা ইরানের জন্য লাভজনক কোনো ব্যবসা নয়। আমরা পারমাণবিক বোমা বানাতে চাই না। পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা ফতোয়া দিয়েছেন। বলেছেন, ইসলামে পারমাণবিক বোমা নিষিদ্ধ, কারণ ইসলামী প্রজাতন্ত্রের নীতিতে নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা যখন খুশি এসে আমাদের পরমাণু প্রকল্প ঘুরে যেতে পারে, তারা শতবার আসুক, পরীক্ষা করুক, আমরা এটা নিয়ে উদ্বিগ্ন নই। তবুও প্রতিদিন এটা বলা উচিত না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আসলে কে করছে? জবাবটি হলো ইসরায়েল। তারা ইরানের দিকে আঙুল তুলছে, অথচ আত্মরক্ষার কথা বলে নিজেরাই পরমাণু অস্ত্র বানিয়েছে। কিন্তু প্রতিবেশী সব দেশের উপর তারাই আগে আক্রমণ চালাচ্ছে, আবার তারা মানবাধিকার নিয়ে কথা বলছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান অবশ্যই তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে। আমরা একে অপরকে সাহায্য করতে চাই। রাশিয়া, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে আমাদের কৌশলগত পরিকল্পনা রয়েছে। আমরা সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এজন্য পরিকল্পনা তৈরি এবং চুক্তি করতে চায় তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করা ও বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসন করার প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। আজ শুক্রবার জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর লুডভিগসবুর্গে এক প্রচারণায় ট্রাম্পের প্রস্তাবকে পুরোপুরি খারিজ করে দেন তিনি। খবর আনাদুলু। ট্রাম্পের গাজা খালির প্রস্তাবে জার্মানির চ্যান্সেলর বলেন, আমরা কোনোভাবেই গাজার বাসিন্দাদের জর্ডান ও মিশরে পুনর্বাসন করতে পারি না। ওলাফ শলজ আরও বলেন, আগামীতে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সংঘাত এড়ানো এবং ইসরায়েল ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার কথা বিবেচনা করেই
পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে। তবে তিনি স্পষ্ট করেননি এই কর্মসংস্থান কার জন্য হবে, কারণ তিনি একই সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আমি নাটকীয় কিছু বলতে চাই না, মজার কিছু বলতেও চাই না। এরপর তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের রিয়েভা বানানোর ইচ্ছার কথা জানান এবং বলেন, এটি একেবারেই অপূর্ব হতে পারে। ট্রাম্পের এই ঘোষণা আরব রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখল নেওয়ার হুমকি শুধু কথার কথা নয়, এটা ঘোর বাস্তব। কারণ ট্রাম্পের লক্ষ্য তাদের দেশের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। শুক্রবার এক রুদ্ধতার বৈঠকে কানাডার ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সতর্ক করেছেন সেই দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার এক সরকারি সূত্র এমনটাই দাবি করেছে। বিস্তারিত রিপোর্টে। 4 ফেব্রুয়ারি মেক্সিকোর পাশাপাশি কানাডার পণ্য আমেরিকায় আমদানির উপর 25% শুল্ক আরোপ করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার অবশ্য তিনি জানিয়েছিলেন, আন্তঃসীমান্ত অপরাধের মোকাবেলায় বিশেষ করে ফ্যান্টানাইল চোরাচালানের বিরুদ্ধে কানাডা যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে, সেই ক্ষেত্রে কানাডা থেকে আমেরিকায় আসা পণ্যগুলোর উপর এই চড়া শুল্ক আরোপ তিনি 30 দিন পিছিয়ে দেবেন। কিভাবে ট্রাম্পের এই পদক্ষেপের জোরালো প্রতিক্রিয়া দেয়া যায় সেই বিষয়ে এদিন কানাডার ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রুডো। আলোচনায় কানাডাকে 51তম আমেরিকান রাজ্য হিসেবে ঘোষণা করার ট্রাম্পীয় পরিকল্পনার প্রসঙ্গ ওঠে। টরন্টো স্টারের প্রতিবেদন অনুযায়ী বৈঠকে ট্রুডো বলেন, তারা আমেরিকান প্রশাসন আমাদের সম্পদ সম্পর্কে সচেতন, আমাদের কি কি আছে সে সম্পর্কে খুব সচেতন এবং তারা সেগুলির ফয়দা নিতে চায়। ট্রাম্প জানেন এটা করার সবচেয়ে সহজ উপায় হলো আমাদের দেশকে আত্মসাৎ করা। এটা কিন্তু ঘোর বাস্তব। এর আগে প্রকাশ্যেই ট্রুডো বলেছিলেন, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি যদিও বা এড়াতে পারে কানাডা, তারপর আমেরিকান দীর্ঘ রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাদের। কিভাবে তা এড়ানো যেতে পারে, ট্রুডো বলেছেন, কানাডার সরকার যে ফ্যান্টানাইল ব্যবহার মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা করেছে তা ওয়াশিংটনকে বোঝাতে হবে। একাধিক সূত্রের তথ্য অনুসারে আমেরিকায় যত মাদক বাজেয়াপ্ত হয় তার প্রায় 0.2% ঘটে কানাডার সীমান্ত থেকে আসে। সূত্র নিউ ইয়র্ক টাইমস। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট $6.75 বিলিয়ন বোমা ও $660 বিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করছে। ডিএসএ এক বিবৃতিতে জানিয়েছে, পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা উন্নত করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটজ বলেছেন, ফিলিস্তিনের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তারা সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি কাটজ বলেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইটিএফকে আমি নির্দেশ দিয়েছি। গাজাবাসীরা তাদের গ্রহণের রাজি এমন যে কোনো দেশে তারা চলে যেতে পারেন। তার আরো দাবি, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলোর গাজায় যে কোনো বাসিন্দাকে তাদের দেশে গ্রহণ করতে আইনত ব্যবস্থা। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দ্বিতীয়বারের মতো খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে। এর আগে তার প্রথম চিঠিতে ইমরান খান সেনাপ্রধানকে বিভিন্ন নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি তোলেন। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। চিঠিতে ইমরান খান বলেন, আমি দেশ ও জাতির উন্নতির জন্য আন্তরিক উদ্দেশ্য নিয়ে সেনাপ্রধানকে একটি খোলা চিঠি লিখেছিলাম, যাতে সামরিক বাহিনী ও জনগণের মধ্যে ক্রমবর্ধমান বিভাজন কমানো যায়। কিন্তু এর প্রতিক্রিয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও গুরুত্বহীন ছিল। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান উল্লেখ করেন, তিনি দেশটির সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম রাজনৈতিক দলের নেতা এবং সারা জীবন পাকিস্তানের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য কাজ করেছেন। তিনি আরও লেখেন, আমি 1970 সাল থেকে 55 বছর ধরে জনসেবায় নিয়োজিত এবং গত 30 বছরের উপার্জন সম্পূর্ণ স্বচ্ছ। আমার জীবন ও মৃত্যু শুধু পাকিস্তানের সঙ্গে যুক্ত।
এ সময় ইমরান খান পাকিস্তানি সেনাবাহিনীর ভাবমূর্তি ও জনগণের সঙ্গে দূরত্ব বাড়ার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রথম চিঠির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি জনগণের মতামত নেওয়া হয় তাহলে 90% মানুষ তার উত্থাপিত 6 দফা দাবিকে সমর্থন করত। পিটিআই প্রতিষ্ঠার অভিযোগ, গুপ্তচর সংস্থাগুলোর মাধ্যমে নির্বাচনের ফলাফল পরিবর্তন করে পুতুল সরকার বসানো, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে 26তম সাংবিধানিক সংশোধনী পার্লামেন্টে জোরপূর্বক পাশ করানো, মতপ্রকাশের স্বাধীনতা দমন করতে কঠোর আইন প্রয়োগ, রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা, দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে দমন করা এবং প্রতিহিংসার রাজনীতি করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অপব্যবহার করা। এসব কর্মকাণ্ড শুধু জনগণের মনোভাবই নষ্ট করছে না, বরং সেনাবাহিনীর সঙ্গে জনগণের বিভেদ আরও বাড়িয়ে তুলছে। আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান বলেন, সেনাবাহিনী দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু কিছু কালো ভেড়া এর ভাবমূর্তি নষ্ট করছে। এর আগে প্রথম চিঠিতে ইমরান খান সেনাপ্রধানকে বিভিন্ন নীতি পুনঃবিবেচনার আহ্বান জানান এবং একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি তোলেন। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জিম্মি হস্তান্তর অনুষ্ঠানে আবারও ব্যাপক শোডাউন হামাসের। গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ, মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট, দিলেন বর্জ্য ধর্মীয় নেতার একটি ফতোয়া। ট্রাম্পের গাজা খালির প্রস্তাব পুরোপুরি খারিজ করলেন জার্মানি চ্যান্সেলর। ফাঁকা হুমকি নয়, সত্যি কানাডা দখল করবেন ট্রাম্প, জাস্টিন ট্রুডো। ইসরায়েলকে $7 বিলিয়ন বোমা ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। পাকিস্তানের সেনা প্রধানকে আবারও খোলা চিঠি লিখলেন ইমরান খান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।